একটা বিড়াল অদ্ভুত ফ্যামিলির গল্প শোনাচ্ছিল। অদ্ভুত বলার কারণ এই পরিবারের বাবা মা শুধুমাত্র নিজেদের ভালো থাকা নিয়ে ব্যস্ত থাকতো। তারা দুজনে শুধু নিজেদের সাথেই সময় কাটাতো, কিন্তু তাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখতো না। বিড়ালটা তখন বলে, এই পরিবারের পূর্বপুরুষেরা এমনটা ছিল না। তারা তাদের বাচ্চাদের সম্পূর্ণ খেয়াল রাখতো, আর তাদের পরিবারের ঐতিহ্য ছিল তারা সবাই গোঁফ রেখে দিয়েছিল। কিন্তু বর্তমানে যে কাপল রয়েছে তারা তাদের পরিবারের সব নিয়ম ভঙ্গ করে ফেলেছে, এমনকি তারা পরিবারের ঐতিহ্য মেনে গোঁফও রাখেনি। সময়ের সাথে সাথে দেখা যায় প্রথমে তাদের একটা ছেলে সন্তান হয়, যার নাম রাখে টিম, আর এভাবেই একে একে তাদের আরো 3টা মেয়ে হয়। এভাবে তখন তারা টোটাল 4 ভাই বোন ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের বাবা মা তাদের দিকে কোনো খেয়ালই রাখতো না। তারা 4 জনে এক প্রকার বাবা মায়ের অবহেলাতেই বড় হয়ে উঠছে। আর সব থেকে অবাক করা বিষয় হলো মাঝে মাঝে তাদের বাবা মা বাচ্চাদেরকে খাবার দিতেও ভুলে যায়। তারা নিজেদের মতো খেতে পারলেই খুশি। একদিন খাবার না পেয়ে প্রচন্ড রাগে টিম তার বাবা মায়ের সাথে কথা বলতে আসে। সে তার বাবা মাকে বলে, তোমরা আমাদের খেয়াল রাখো না ঠিক আছে, কিন্তু ঠিকমতো আমাদেরকে খাবার তো খেতে দিতে পারো। কিন্তু টিমের এই কথাতেও তার বাবা মা তেমন মনোযোগ দেয় না। টিম যখন তার বাবা মায়ের সাথে কথা বলছিল ততক্ষণে তার বাকি বোনেরা পেছন থেকে এসে তাদের সামনে রাখা খাবারগুলো চুপচাপ খেয়ে নেয়। আর খাবার নিয়ে তারা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে ফেঁসে যায় টিম। তার বাবা মা মনে করে তাদের সামনে থেকে খাবার চুরি করার জন্য টিমই দায়ী। তাই তারা টিমকে বাড়ির নিচে একটা অন্ধকার ঘরে এনে আটকে রাখে। আর এই অন্ধকার ঘরেই টিম একটা বই খুঁজে পায়। বইটা খুলতেই সেখানে দেখে তার দাদা আর বড় দাদাদের ব্যাপারে লেখা ছিল। এই বইটাতে সেখানে লেখা ছিল তারা কতটা ভালো ছিল, কিন্তু শুধুমাত্র তার বাবা মাই এমন। টিমের এটা দেখে অনেক রাগ হয়। সে ঠিক করে সে তার ফ্যামিলির ঐতিহ্য আবারও ফিরিয়ে আনবে। ঠিক তখনই যে বিড়ালটা আমাদেরকে গল্প শোনাচ্ছিল তার সামনে একটা বক্স এসে পড়ে। বক্সটা হালকা হালকা নড়ে ওঠে, আর এটা জানালা দিয়ে টিমের বোনেরাও দেখে ফেলে। তাই তারা সবাই দ্রুত নিচে ছুটে আসে। ততক্ষণে টিম অনেক বুদ্ধি খাটিয়ে নিচে থাকা রুমের থেকে নিজেকে মুক্ত করে নেয়, আর উপরে এসে দেখে তার বোনদের কাছে একটা বাচ্চা। আসলে ওই বক্সের ভেতরে এই বাচ্চাটাই ছিল। কিন্তু টিম এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল বাড়িতে নতুন বাচ্চা আনার কারণে তার বাবা মা এবার তাকে কি শাস্তি দিতে পারে। তাই এইসব কথা নিয়েই টিম আর তার বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে তারা যখন তর্কে ব্যস্ত ছিল, এই সুযোগে বাচ্চাটা সোজা টিমের বাবা মায়ের ঘরে চলে আসে। আর সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়। বাচ্চাকে দেখে টিমের বাবা মা প্রচন্ড রেগে যায়। এমনকি তারা এত বেশি রেগে গিয়েছিল যে টিমকে সহ তার বোনদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তাদের বাবা মা বলে, যতক্ষণ পর্যন্ত তোমরা এই বাচ্চাটাকে দূরে কোথাও রেখে না আসবে ততক্ষণ বাড়িতে ঢুকবে না। এবার এটা শুনে টিম বাচ্চাটাকে বাড়ির বাইরে বের করে দিয়ে আসতে চায়, কিন্তু তখন তার বোনেরা বলে, যদি আমরা বাচ্চাটাকে আবার রাস্তায় ফেলে দেই তাহলে আমাদের আর আমাদের বাবা মায়ের মধ্যে কি পার্থক্য থাকবে। তার থেকে চলো আমরা এই বাচ্চাটার আসল ঠিকানা খুঁজে তাকে সেখানে দিয়ে আসি। যেমন ভাবা তেমন কাজ। তারা সবাই মিলে বাচ্চাটার আসল ঠিকানা খুঁজতে বের হয়ে পড়ে। কিন্তু এই প্রথমবার তারা সবাই বাড়ির বাইরে বের হয়েছে, তাই বাইরের পরিবেশের সাথে তারা কেউই পরিচিত ছিল না। কিন্তু রাস্তা পার হতে গিয়ে প্রায় গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিল। কিন্তু তারপরেও সব বাধা পেরিয়ে তারা কোনো মতে একটা ক্যান্ডি ফ্যাক্টরির সামনে এসে দাঁড়ায়। আর টিম ঠিক করে তারা বাচ্চাটাকে এখানেই রেখে যাবে। কিন্তু টিমের বোন তখন বাড়ির বাইরে থাকা বেল বাজিয়ে দেয়। বেল বাজানোর সাথে সাথে ভেতর থেকে বিকট এক চিৎকার ভেসে আসে। সবাই ভয়ে পিছিয়ে যায়। তখন বাড়ির দরজা খুলে যায়, আর ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে। টিম আর তার বোনেরা ভয়ে বাইরে লুকিয়ে পড়ে। কিন্তু লোকটা বের হয়ে তার গেটের সামনে ঝুড়িতে রাখা বাচ্চাটাকে দেখতে পায়, আর সে বাচ্চাটাকে নিয়ে ভেতরে চলে যায়। তারপর টিম আর তার বোনেরা আবারও বাড়ির দিকে ফিরতে থাকে, কারণ তাদের মিশন সাকসেসফুল হয়েছে। তারা বাড়ি ফিরতে ফিরতে চিন্তা করছিল, যদি তাদের বাড়িটাও এত বড় হতো তাহলে তারা তাদের বাবা মায়ের থেকে পালিয়ে থাকতে পারতো। তখন তার বোন বলে, এমনকি যদি আমরা এতিম হতাম তাহলেও এর থেকে অনেক ভালো থাকতাম। তখন টিম বলে ওঠে, আরে বোকা, এতিম তো আমরা তখন হব যখন আমাদের বাবা মা মারা যাবে। আর এটা বলতে বলতে টিমের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে, আমরা চাইলেই তো আমাদের বাবা মাকে মেরেও ফেলতে পারি, অথবা তাদেরকে আমাদের থেকে দূরে পাঠিয়ে দিতে পারি। কিন্তু এই বাচ্চারা বুঝতে পারছিল না তারা এটা কিভাবে করবে। তখন ভাবতে ভাবতে টিম পাশে তাকিয়ে দেখে একটা ট্রাভেল এজেন্সি, আর সেখান থেকে একটা লিফলেট নিয়ে টিম বলতে থাকে, যদি আমরা আমাদের বাবা মাকে অ্যামাজন জঙ্গলে
পাঠায় তাহলে কেমন হবে? সেখান থেকে ফিরে আসা সহজ না, আর যদি তারা সেখান থেকে বেঁচেও যায় তাহলে আগ্নেয়গিরিতে তারা মারা যাবে, এমনকি জঙ্গলিরা তাদেরকে খেয়ে ফেলতে পারে। তারপর তারা আরো প্ল্যান করে তাদেরকে অ্যান্টার্কটিকায় পাঠানোর, কারণ সেখান থেকে বেঁচে ফেরা অনেক কঠিন হয়ে যাবে। নিজেদের প্ল্যান বাস্তবে রূপ দিতে তারা চারজন বাড়িতে ফিরে নিজেদের মতো করে একটা ট্রাভেল গাইড বানাতে শুরু করে। আর সেখানে তারা এমন এমন সব ভয়ঙ্কর জায়গার নাম লিস্ট করতে শুরু করে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। আর সেই সাথে তারা ট্রাভেল গাইডে এটাও লিখেছে এই যাত্রায় বাচ্চারা অ্যালাউড না। এরপর তারা একটা উপায় বের করে সেই ট্রাভেল গাইডটা তাদের বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়ার। তাদের বাবা মা কাগজটা দেখে খুশিতে লাফিয়ে পড়ে, আর তারা সব থেকে বেশি খুশি ছিল এটা দেখে যে এই ট্রিপে বাচ্চারা অ্যালাউড না। কিন্তু তখনই তাদের মাথায় এই চিন্তা আসে, যদি তারা বাচ্চাদেরকে বাড়িতে রেখে যায় তাহলে তারা বাড়ির জিনিসপত্র নষ্ট করতে পারে। আর তাই এবার তারা বাচ্চাদের খেয়াল রাখার জন্য একটা ন্যানিকে ঠিক করে। এরপর তাদের সব জিনিসগুলো একটা গাড়িতে নিয়ে তারা ট্রিপের জন্য রওনা দেয়। বাবা মা চলে যাওয়ার সাথে সাথে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের মনে হচ্ছিল আজকে তারা স্বাধীন হয়ে গেছে, তাই তারা পুরো বাড়িতে লাফালাফি করতে শুরু করে। আর এতদিন পর্যন্ত তারা যা যা করতে চাইতো সেই সব কিছু করে। টিম তখন নিজেকে এই পরিবারের প্রধান বলে ঘোষণা করে। সে নিজের জন্য বড় গোঁফ বানায় আর সবাইকে বলে এখন থেকে আমি তোমাদের জন্য খাবার বানাবো। কিন্তু ঠিক তখনই দরজায় ন্যানি চলে আসে। ন্যানিকে দেখে টিমের অনেক রাগ হচ্ছিল, কারণ সে মনে করছিল হয়তো ন্যানি এখন তার জায়গা নিয়ে নেবে, অর্থাৎ সে আর পরিবারের প্রধান থাকতে পারবে না। তাই টিম বেশ কয়েকবার ন্যানিকে বাড়ি থেকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু ন্যানি এত ভালো ছিল যে কিছুক্ষণ পর টিমের আর মন চায় না তাকে বের করার জন্য। ন্যানি তাদের সবার জন্য অনেক মজার মজার খাবার বানায়, কিন্তু খাবার খাওয়ার সময় টিম তখনও নিজেকে এই বাড়ির প্রধান ভেবে ন্যানির সাথে খারাপ ব্যবহার করছিল। এমনকি টিমের খাবার উড়ে গিয়ে ন্যানির মুখের ওপর পড়ে। এতে ন্যানি অনেক রেগে যায় আর সে টিমকে বলে তোমার এই বেয়াদবির জন্য তোমাকে শাস্তি পেতে হবে। সাজার কথা শুনে টিমের বোনেরা ন্যানিকে সেই রুমের কাছে নিয়ে যায় যেখানে তাদের বাবা মা টিমকে শাস্তি দেওয়ার জন্য আটকে রাখতো। কিন্তু বাড়ির নিচে সেই ভয়ানক রুমে আসার পর ন্যানি নিজেও অবাক হয়ে যায়, কারণ সে ভাবছিল এতটুকু একটা বাচ্চাকে কিভাবে এখানে আটকে রাখা হতো। তাই ন্যানি তখন টিমকে আর কোনো শাস্তি দেয় না। তখন টিমের বোনেরা ন্যানিকে সেই ছোট্ট বাচ্চাটার কথা বলে যাকে তারা ওই ক্যান্ডি ফ্যাক্টরিতে রেখে এসেছিল। ন্যানি তখন সেই বাচ্চাটার কথা শুনে বলে চলো আমরা গিয়ে বাচ্চাটাকে এখানে নিয়ে আসি। যেমন ভাবা তেমনই কাজ। তারা সবাই মিলে এবার ক্যান্ডি ফ্যাক্টরিতে চলে আসে, কিন্তু ফ্যাক্টরির মালিক তাদের সাথে দেখা করতে চাচ্ছিল না, কারণ তার কারোর সাথে দেখা করতে ভালো লাগতো না। কিন্তু ন্যানি যখন জোর করে দরজা খুলে ভেতরে আসে আর ভেতরে ঢুকেই সে দেখতে পায় ফ্যাক্টরির মালিক বাচ্চাটাকে শুধু ক্যান্ডি খাওয়াচ্ছিল। তখন ন্যানি তাকে বলে তুমি সারা জীবন তো এই বাচ্চাকে ক্যান্ডি খাইয়ে রাখতে পারবে না, তাই ওকে আমরা এখন আমাদের সাথে নিয়ে যাব। কিন্তু ফ্যাক্টরি মালিক বাচ্চাটাকে নিতে নিষেধ করে, কারণ এতদিনে বাচ্চাটার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আর তাই কথা বলতে বলতে মালিকের সাথে ন্যানি আর বাকি সবার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। টিম আর তাদের বোনদের এই ফ্যাক্টরির পরিবেশ অনেক ভালো লাগে। তারা চিন্তা করছিল তাদের বাড়িতে তো এই পরিবেশটা নেই, কিন্তু তাদের এমন পরিবেশই প্রয়োজন। ঠিক তখন যে বিড়ালটা আমাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিল সে বলে বাচ্চারা তো এখনো পর্যন্ত অনেক খুশি, কারণ তারা জানে না যে তাদের বাবা মা এখনো বেঁচে আছে। আর শুধু বেঁচে নেই, তারা তাদের ট্রিপে অনেক বেশি মজা করছে, কিন্তু এখন তাদের জমানো টাকা শেষ হয়ে গেছে। তাই তারা চিন্তা করছিল এবার তারা তাদের বাড়িটা বিক্রি করে দেবে, তাহলে তারা অনেক টাকা পাবে। আর তারা দুজন এই ব্যাপারে এত সিরিয়াস হয়ে যায় যে তারা বাইরে থেকে কিছু লোকদের সাথে কথা বলে যারা তাদের বাড়িটা বিক্রি করতে সাহায্য করবে। একই সাথে তারা ন্যানিকেও মেসেজ করে বলে দেয় যে তাদের বাড়িটা এখন বিক্রি করবে, তাই ন্যানি যেন বাচ্চাদের খেয়াল রাখে। কিন্তু একদিন টিম ন্যানির মোবাইলে তার বাবা মায়ের সাথে হওয়া সব মেসেজ আর ভয়েস রেকর্ডগুলো দেখে ফেলে। আর এগুলো দেখে টিম মনে করে বাড়ি বিক্রি করতে ন্যানিও তার বাবা মাকে সাহায্য করছে। তাই সে তার বোনদেরকে গিয়ে বলে ন্যানি অনেক খারাপ। কিন্তু তখনই তারা দেখতে পায় গেটের সামনে একটা মহিলা এসে বাড়ি বিক্রি হওয়ার একটা সাইনবোর্ড লাগিয়ে রেখে যায়। টিম আর তার বোনেরা ঠিক বুঝতে পারছিল না এখন কি করবে। তারা অনেক টেনশনে পড়ে যায়। যে করেই হোক তারা বাড়িটা বিক্রি করা থামাতে চাচ্ছিল। তাই অনেক প্ল্যান করার পর তারা বাড়ির বিভিন্ন জায়গায় নানান ধরনের ফাঁদ পাততে শুরু করে, কারণ তারা চাচ্ছিল বাড়ি দেখার জন্য যে ক্লায়েন্টরা আসবে তারা যেন ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়, তাহলে বাড়িটা আর বিক্রি হবে না।
আর তাদের এই প্ল্যানটা কাজে লাগায়। পরের দিন যে ক্লায়েন্টগুলো এসেছিল বাড়ি দেখতে, তারা সবাই টিমদের পাতা ফাঁদে পড়ে যায় এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর প্ল্যান কাজ করায় টিম আর তার বোনেরা অনেক বেশি খুশি হয়েছিল। কিন্তু ঠিক তখনই দেখা যায় আরেকটা পরিবার তখন বাড়ি দেখতে এসেছে। কিন্তু এই পরিবারটা টিমের বাড়ির কোনো ফাঁদেই ভয় পাচ্ছিল না, বরং দেখে মনে হচ্ছিল তারা এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করছে। তারা পুরো বাড়িটা ঘুরে দেখে আর তাদের বাড়িটা পছন্দ হয় দেখে বোঝাই যাচ্ছিল তারা এই বাড়িটা নিয়ে নেবে। কিন্তু ঠিক তখনই একটা বিশাল ভূত তাদের সামনে চলে আসে। আর এতক্ষণ সবকিছুতে ভয় না পেলেও তারা ভূত দেখে অনেক ভয় পায় আর বাড়ি থেকে পালিয়ে যায়। ওই পরিবারটা পালিয়ে গেলে দেখা যায় এই ভূতটা আর কেউ না, এটা ন্যানিই ছিল। সবাই চলে গেলে তখন ন্যানির সামনে এসে টিম আর তার বোনদেরকে বলে, তোমাদের বাবা মায়ের ডিসিশনে আমি মোটেও খুশি না। আমি সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত ধরে ভাবছিলাম কিভাবে বাড়িটা বিক্রির হাত থেকে বাঁচাতে পারি। ন্যানির সব কথা শুনে টিম অনেক ইমোশনাল হয়ে ন্যানিকে খুশিতে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক তখনই তাদের বাড়িতে আরো কিছু লোক চলে আসে। আসলে এই লোকগুলো এসেছিল একটা এতিমখানা থেকে, যেখানে বাবা মা ছাড়া বাচ্চাদেরকে রাখা হতো। তারা আসার পর জানা যায় আসলে এই লোকগুলোকে টিমই ফোন করেছিল আর ফোন এসে বলেছে তাদের ন্যানি অনেক খারাপ আর তাদেরকে টর্চার করে, তাই যেন এতিমখানা থেকে এসে তাদেরকে বাঁচানো হয়। কিন্তু ভেতরে আসার পর দেখা যায় অনাথ আশ্রমের যে প্রধান ছিল সে আসলে ন্যানির বন্ধু। তাই সে ন্যানিকে টিমের পাঠানো ভয়েস মেসেজ শোনায়। টিমের মেসেজ শুনে ন্যানি অনেক বেশি কষ্ট পায়, কারণ সে ভাবছিল যাদের জন্য সে এত কিছু করলো তারা তাকে ভিলেন বানিয়ে দিয়েছে। তাই মন খারাপ করে ন্যানি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ন্যানি চলে যাওয়ার পর টিমের বোনেরা সবাই মিলে তাকে অনেক বকা দেয় আর বলে, তোমার জন্য আমরা আমাদের এত ভালো একটা বন্ধুকে হারালাম। সে আমাদেরকে মায়ের মতো খেয়াল রাখতো, কিন্তু এখন আর কি করার, টিমদের বাবা মাও ছিল না বাড়িতে আর তাদের দেখাশোনা করার একমাত্র ন্যানিও চলে গিয়েছিল। তাই অনাথ আশ্রমের লোকেরা টিম আর তার বোনদেরকে ধরে তাদের সাথে নিয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই অনাথ আশ্রম থেকে তাদের সবাইকে আলাদা আলাদা পরিবারের কাছে অ্যাডপশনে দিয়ে দেওয়া হয়। টিমের বোনেরা তো নতুন পরিবারগুলোর সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছিল, কিন্তু অন্যদিকে টিমকে যে পরিবারের কাছে দেওয়া হচ্ছিল না কেন সে তাদের থেকে পালিয়ে যাচ্ছিল। টিম তার পুরনো বাড়িকে অনেক বেশি মিস করত, তাই সে প্রায়ই সময় পেলে তার বাড়িটা দেখতে আসতো। কিন্তু এখন তো আর তার বাড়িটাও নেই, কারণ নতুন মালিক সেই বাড়িটাকে ভেঙে সেখানে নতুন বাড়ি বানানোর কাজ করছিল। বাড়ি ভাঙতে দেখে টিম অনেক মন খারাপ করে এবং সে আবারও অনাথ আশ্রমে ফিরে আসে। আর এদিকে তখন আমরা ন্যানিকে দেখতে পাই। ন্যানি এখনো টিম আর তার বোনদেরকে ভুলতে পারছিল না, কারণ এই অল্প কয়েকদিনে সেও বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তাই সে ঠিক করে সে যে কোনো ভাবে হোক বাচ্চাদেরকে অনাথ আশ্রম থেকে ছাড়িয়ে আনবে। আর তাই ন্যানি পুলিশের ছদ্মবেশ নিয়ে সবার প্রথমে চলে আসে অনাথ আশ্রমে। সেখানে এসে সে টিমের সাথে দেখা করে, কিন্তু টিম তখনও তার বলা কথাগুলোর জন্য অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর যা কিছু ঘটেছে সবকিছুর জন্য সে নিজেকেই দায়ী ভাবছিল। ন্যানি তখন টিমকে সাহস দিয়ে বলে, আরে কিছু হয়নি, আমরা দুজনে মিলে আবারও সবকিছু ঠিক করে দেব। এরপর ন্যানি টিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর সেখান থেকে পালানোর সময় ন্যানি অনাথ আশ্রমের গেট বন্ধ করে দেয়, এজন্য সেখানকার লোকেরা তখন তাদের পিছু করছিল। তখন তাদের সবার গাড়ি এক এক করে মেইন গেটে অ্যাক্সিডেন্ট করে আর এই সুযোগে ন্যানিও টিমকে নিয়ে পালিয়ে আসে। এরপর তারা দুজন মিলে এক এক করে টিমের বোনদেরকেও তাদের বাড়ি থেকে নিয়ে আসে। সবাই মিলে গাড়িতে যাওয়ার সময় প্ল্যান করে যদি তাদের বাবা মা তাদের সাথে না থাকে তাহলে আবারও তাদের সব ভাই বোনদেরকে আলাদা আলাদা পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে। আর তাই ভাই বোনেরা একসাথে থাকার জন্য তাদের কাছে একটাই রাস্তা খোলা ছিল, আর সেটা হলো যে করে হোক তাদের বাবা মাকে আবারও খুঁজে নিয়ে আসতে হবে। কিন্তু ওদের বাবা মা তখন সব দেশ ঘুরে অ্যান্টার্কটিকায় চলে গেছে আর সেখানে চারদিকে শুধুই বরফ আর বরফ। কিন্তু এখন প্রশ্ন ছিল তারা কিভাবে অ্যান্টার্কটিকায় যাবে। তাই ন্যানি তখন টিমদেরকে নিয়ে সেই ক্যান্ডি ফ্যাক্টরিতে আসে আর সবকিছু শোনার পর ফ্যাক্টরির মালিক অনেকগুলো ক্যান্ডি দিয়ে তাদেরকে বিশাল একটা উড়োজাহাজ বানিয়ে দেয়। আর এই জাহাজ নিয়ে টিম আর তার বোনেরা বের হয়ে পড়ে তাদের বাবা মাকে বাঁচানোর উদ্দেশ্যে। আর যে বিড়ালটা আমাদেরকে এতক্ষণ গল্প শোনাচ্ছিল সেও তখন টিমদের সাথেই ছিল। যেতে যেতে একটা সময় দেখা যায় বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তখন সেই বিড়ালটা জাহাজ উড়াচ্ছিল। আর দেখতে দেখতে তারা খুব দ্রুত অ্যান্টার্কটিকায় চলে আসে। তখন তাদের কাজ ছিল তাদের বাবা মাকে যে করেই হোক খুঁজে বের করা, কিন্তু এই কাজটাও খুব বেশি কঠিন ছিল না, কারণ তারা সাদা বরফের ওপর খুব সহজেই তাদের মায়ের উলগুলো দেখতে পায়, যেটা দিয়ে সে সবসময় কিছু না কিছু বানাতো। আর সেটা অনুসরণ করেই তারা খুব সহজেই তাদের বাবা মাকে খুঁজে বের করে। কিন্তু তারা দেখতে পায় তাদের বাবা মা প্রায় বরফে জমে যাচ্ছিল। এমন সময় টিম আর তার বোনেরা এসে হিটার দিয়ে তাদেরকে গরম করে বাঁচিয়ে নেয়। টিম তখন এগিয়ে এসে তার বাবা মাকে বলে, প্লিজ তোমরা আবারও বাড়ি
বাড়ি ফিরে চলো, আমরা সবাই মিলে একটা ভালো পরিবারের মতো মিলেমিশে থাকতে পারি। টিমের কথাগুলো শুনে মনে হচ্ছিল তাদের বাবা মা হয়তো এবার নিজেদের ভুলটা বুঝতে পেরে তাদেরকে জড়িয়ে ধরবে, কিন্তু তারা আসলে এখনো বদলায়নি। তারা শুধু নিজেদেরটাই চিন্তা করত। তাই বাচ্চাদেরকে রেখে তারা সেই উড়োজাহাজটা নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা বাচ্চাগুলো যেন নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু টিমের বাবা মাও আগে কখনো উড়োজাহাজ চালায়নি, তাই তারা ঠিকমতো কন্ট্রোল করতে না পেরে জাহাজ নিয়ে মাটিতে আছড়ে পড়ে। অন্যদিকে অ্যান্টার্কটিকায় রাত গভীর হতেই প্রচন্ড তুষারপাত শুরু হয়। চারপাশে এত বেশি ঠান্ডা হয়ে যায় যে টিম আর তার বোনেরা বরফে জমে যেতে শুরু করে। পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে মনে হচ্ছিল তারা যেন এক্ষুনি মারা যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা আশার আলো খুঁজে পায়। তারা দেখতে পায় ন্যানি সেই ক্যান্ডি ফ্যাক্টরির মালিককে নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য এসেছে। ন্যানি বাচ্চাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে তাদেরকে জড়িয়ে ধরে আর বলে, কোথায় তোমাদের বাবা মা? আমি তাদেরকে বলতে চাই তোমরা কত ভালো। কিন্তু ন্যানির কথা শুনে চার ভাই বোনের মুখে কষ্টের ছাপ ফুটে ওঠে। তারা বলে, আমরা আমাদের বাবা মাকে বাঁচানোর জন্য এসেছিলাম, কিন্তু তারা শুধুই নিজেদের স্বার্থ বোঝে। তারা আমাদেরকে এখানে মারার জন্য ফেলে জাহাজ নিয়ে চলে গেছে। তারা আমাদেরকে নিজেদের ফ্যামিলি মনে করে না। টিমের বোনের কথাগুলো শুনে ন্যানি অনেক ইমোশনাল হয়ে যায়। আর বাচ্চারা তখন বলে, আচ্ছা পরিবার কি শুধু রক্তের সম্পর্কতেই হয়? আমরা চাইলে কি নিজেরা একটা পরিবার হয়ে থাকতে পারি না? বাচ্চাদের কথাটা ন্যানি আর ফ্যাক্টরির মালিকের অনেক পছন্দ হয়, আর তারা ঠিক করে এখন থেকে তারা সবাই একসাথে একটা পরিবার হয়ে থাকবে। আর তাই তখন ক্যান্ডি ফ্যাক্টরির মালিক বাচ্চাদেরকে তার পিঠে বসিয়ে ওখান থেকে উড়িয়ে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। আসলে ফ্যাক্টরির মালিক তার জামাইয়ের সাথে একটা উড়ন্ত গ্লাইডার বানিয়েছিল, আর দেখতে দেখতে তারা সবাই আবারও সেই ক্যান্ডি ফ্যাক্টরিতে পৌঁছে যায়। কয়েকদিন যেতে না যেতেই আমরা দেখতে পাই এখন ন্যানি ফ্যাক্টরির মালিক আর বাচ্চারা সবাই মিলে একসাথে অনেক হাসি খুশি একটা পরিবার হয়ে আছে। এমনকি এখন টিমের বোনদেরও গোফ চলে এসেছে, কিন্তু বেচারা টিমের এখনো গোফ আসেনি, আর এটা নিয়ে তার বেশ মন খারাপ। ন্যানি তখন মজা করে টিমকে বলে, তোমাকে বলেছি বেশি করে খেতে, কিন্তু তুমি খাও না, এজন্য বাকিদের মতো তোমার গোফ আসেনি। আর এটা বলে তারা সবাই একসাথে হাসতে থাকে। আর একদম শেষ পর্যায়ে আমরা টিমের বাবা মাকে দেখতে পাই। তারা তখন জাহাজ ধ্বংসের পর একটা সমুদ্রে এসে পড়েছিল, আর সেখানে তাদের অবস্থা বেশ খারাপ। হঠাৎ করেই সমুদ্রের মাঝখানে একটা বিশাল শার্ক এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? পরিবারের বন্ডিং আসলেই সব বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য বাচ্চারা কিভাবে বড় হচ্ছে আর তারা কেমন আছে এই বিষয়টা পরিবারের খেয়াল রাখা উচিত। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।